বলো বলো সূর্য। স্যার আমার সলভ প্রবলেমস থেকে একটা কোয়েশ্চেন আছে স্যার, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2টা। সলভ প্রবলেমস থেকে আছে, তুমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। সলভ প্রবলেমস, তাই তো, সলভ প্রবলেমস, কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ, এইটা স্টেবিলিটি অফ র্যাডিক্যালস হ্যাঁ স্যার, হ্যাঁ CH3 স্যার, হ্যাঁ CH2F, হ্যাঁ স্যার। বলো। স্যার এখানে ওই আপনার ফার্স্ট সরি, হ্যাঁ স্যার, ফার্স্ট এডটা লাস্ট এডটা থেকে কেন বেশি স্টেবল আমি একটু বুঝতে পারলাম না। আর স্যার ওই কথাটার অর্থ কি, রেজোনেন্স স্টেবিলাইজিস ইজ লেস, মানে এখানে কি রেজোনেন্সটা হচ্ছেই না পিরামিডের জন্য, নাকি না, কম্পারেটিভলি লেস? অ্যাকচুয়ালি কম্প্রোমাইজড হবে। মানে আমি যদি এইটাকে দেখি, হ্যাঁ দাঁড়াও এই পার্টটাকে তুলে নিই। হ্যাঁ ঠিক আছে, এটা দেখা যাচ্ছে, এটা দেখতে পাচ্ছ তো? আচ্ছা এইবার হ্যাঁ খেয়াল স্যার। করো, এখানে যদি তোমাকে একটা এই ধরনের রেজোনেন্সের দিকে ব্যাপারটা যেতে হয়, তাহলে তোমার এইখানে একটা হাফ ফিল্ড অরবিটাল আছে, এইখানে একটা হাফ ফিল্ড অরবিটাল আছে যেটা কার্বনের ওপরে আছে, আর একটা অরবিটাল থাকবে যেটা ফ্লুরিনের ওপরে থাকবে। তার মানে ফ্লুরিনের ওপর এরকম একটা অরবিটাল থাকলে ভালো হয়। তার মানে এইরকম যদি ওরিয়েন্টেশন থাকে, তাহলে এদের মধ্যে ওভারল্যাপিংটা ঠিকঠাক হয়, এদের মধ্যে ওভারল্যাপিংটা ঠিকঠাক হয়। কিন্তু হ্যাঁ স্যার। এই ওভারল্যাপিংটা কম্প্রোমাইজড হয়ে যাবে যদি তুমি জিওমেট্রিটাকে একটুখানি চেঞ্জ করে দাও। এই জিওমেট্রিটা যদি এরকম না হয়ে যদি এরকম হতো, পিরামিডাল হতো, ঠিক আছে, এবং পিরামিডাল যেই হতো তাহলে তোমার তখন এটা পিওর পি অরবিটাল থাকতো না, সেটা তাহলে এরকম একটা কিছু দাঁড়িয়ে যেত, এরকম একটা কিছু হয়ে যেত, ঠিক। আর তোমার ওই ফ্লুরিন যেটা, সেটার যদি আমি ধরেও নিই যে হাইব্রিডাইজেশন একই আছে, তাহলে ওর অরবিটালটা এরকম কিছু একটা হতো, এই ধরনের একটা কিছু। তা হ্যাঁ তোমার স্যার। কি মনে হয় যে কোথায় অরবিটাল অ্যালাইনমেন্টটা বেটার, এইটাতে আগেরটা, হ্যাঁ। না এইটায়, রেডটায়? সেটাই আমি বলতে চেয়েছি যে যখনই তুমি ফ্লুরিন দিতে থাকবে, তখনই ফ্লুরিনের হাই ইলেকট্রোনেগেটিভিটির জন্য এরা পিরামিডাল হতে থাকবে। এরা যেই পিরামিডাল হতে থাকবে, কারণ যদি প্ল্যানার হয় তাহলে সিএইচ বন্ডে কার্বন sp2 হাইব্রিডাইজড অরবিটাল ব্যবহার করছে, এস ক্যারেক্টার 33%, কিন্তু ফ্লুরিন কার্বনকে 33% এস ক্যারেক্টার ব্যবহার করতে দেবে না। ফ্লুরিন চাইবে কার্বন তার সাথে এমন অরবিটাল ব্যবহার করুক যাতে এস ক্যারেক্টার 33%-এর কম, 33%-এর কম হচ্ছে 25%, তার মানে sp3 অ্যাপ্রক্সিমেটলি sp3 হাইব্রিড অরবিটাল ব্যবহার করতে হবে। sp3 হাইব্রিড অরবিটাল ব্যবহার করলে কার্বনের জিওমেট্রি কিন্তু আর ট্রাইগোনাল প্ল্যানার থাকতে পারে না। তার মানে আমি ধরেই নিচ্ছি যে ফ্লুরিনের ইলেকট্রনের যে খিদে সেটাকে মেটানোর জন্য কার্বন এমনই অরবিটাল ব্যবহার করছে যে অরবিটালের এস ক্যারেক্টারটা যতটা সম্ভব কম, সেই জন্য তার জিওমেট্রি হয়ে গেছে ট্রাইগোনাল প্ল্যানার থেকে পিরামিডালের দিকে। পিরামিডাল যেই হয়ে গেল, তখন তোমার কিন্তু অরবিটাল ওভারল্যাপ খারাপ হয়ে গেল, এবং পিরামিডাল শেপে এই অরবিটাল ওভারল্যাপ খারাপ হওয়ার জন্য রেজোনেন্স স্টেবিলাইজেশনটা কমে গেল, এবং ইভেনচুয়ালি এতটাই কমে গেল যে সেটা একদম যে স্টার্টিং যেটা মিথাইল র্যাডিক্যাল ছিল তার থেকেও তার স্টেবিলিটি অনেক কমে যাবে। হ্যাভিং সেড দ্যাট, এটা খুবই সিম্পলিফাইড এবং সিম্পলিস্টিক একটা এক্সপ্লেনেশন তোমাকে দেওয়া হলো। এর পেছনে আরও অন্য গভীর কারণ রয়েছে যেটা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পক্ষে অ্যাপ্রিসিয়েট করা বা বোঝা সম্ভব নয়, সেই জন্য আমরা এই উত্তরটাকে একটা সিম্পলিফাইড ভার্সন হিসেবেই রেখেছি। এর ভেতরে আমরা এই মুহূর্তে ঢুকতে পারবো না, আমাদের স্ট্রাকচার এবং বন্ডিং সম্বন্ধে যখন আমরা আরও একটু ম্যাচিওর্ড হব
মলিকুলার অরবিটাল সম্বন্ধে আমরা আরও একটু যখন জানতে পারবো উঁচু ক্লাসে উঠে, তখন আমরা এটাকে ফুললি অ্যাপ্রিসিয়েট করতে পারবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এইটা ছাড়া আর কারো কোনো জায়গায় কি প্রশ্ন ছিল? আর কারো কোনো জায়গায় প্রশ্ন ছিল এই সলভ প্রবলেমগুলোর মধ্যে? কোনো পার্টিকুলার কোশ্চেন ইউ ওয়ান্ট টু ডিসকাস? তাহলে কি আমরা স্যার হ্যাঁ, একবার একটু কোয়েশ্চেন নাম্বার 12 টা একটু এক্সপ্লেইন করে দেবেন? কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর। হ্যাঁ স্যার। 12 নম্বর, 12 নম্বর, 11, 12, হ্যাঁ 12 বলছে এই দুটো ইয়ের সিএইচ মার্কড সিএইচ বন্ডের বন্ড ডিসোসিয়েশন এনার্জি প্রেডিক্ট করো। তো বন্ড ডিসোসিয়েশন এনার্জি প্রেডিক্ট করতে গেলে আমাকে অ্যাপারেন্টলি আমার কোনো বন্ডের দিকে তাকিয়ে তো বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলা সম্ভব নয়, কিন্তু র্যাডিক্যাল স্টেবিলিটি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। যখন কোনো সিএইচ বন্ড বা সিসি বন্ডের হোমোলাইসিস হবে, তখন যে র্যাডিক্যালটা তৈরি হবে সেটার স্টেবিলিটির সাথে বন্ড ডিসোসিয়েশন এনার্জি রিলেটেড। কীভাবে রিলেটেড? র্যাডিক্যালটা যত স্টেবল হবে সেই সিএইচ বন্ডটা তত উইক হবে, আর সিএইচ বন্ডটা যত উইক হবে তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কম হবে। তাহলে এখানে আমরা দুটো বন্ডকে দেখতে পাচ্ছি, একটা হলো এই সিএইচ বন্ডটা আর একটা হচ্ছে এই সিএইচ বন্ডটা। তাহলে দুটোকে আলাদা আলাদাভাবে ভেঙে যে দুটো র্যাডিক্যাল তৈরি হবে সেই দুটো র্যাডিক্যালের স্টেবিলিটি আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে এইখানে আমি যদি এই 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 বন্ডটাকে ভেঙে দিই, এই বন্ডটাকে যদি ভেঙে দিই, যেটা এই বন্ডটাকে ভেঙে দিই, তাহলে এই র্যাডিক্যালটা হবে। তো দেখে নাও, এখানে কিন্তু দুটো হাইড্রোজেন ছিল যে দুটো আমি আঁকিনি। এই র্যাডিক্যালটা হবে তো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে তার জন্য আমি হাইপার কনজুগেশন আঁকছি। একে আমি এরকম একটা রেজোন্যান্স স্ট্রাকচার আঁকতে পারি। তাহলে এখানে দুটো হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে, আর এটার নেচারটা কীরকম? যেহেতু যে কার্বনের র্যাডিক্যাল আছে তার উপর একটাই মাত্র কার্বন আছে, দুটো হাইড্রোজেন আছে, তাহলে এটা প্রাইমারি অ্যালকিল। তো আচ্ছা, যদি আমি এইচ এটাকে না ভেঙে যদি এইচ বিটাকে ভাঙি, অর্থাৎ এই বন্ডটাকে যদি টার্গেট করি, তাহলে আমার র্যাডিক্যালটা এইটা হয়। এখানে একটা হাইড্রোজেন হবে যেটা আমি আঁকিনি, তুমি চাইলে আঁকতে পারো। তাহলে এখানে ডট আছে। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা দেখার সেটা হচ্ছে যে এখানে একটা পাশেই ডাবল বন্ড আছে, অর্থাৎ অ্যালাইলিক টাইপ কনজুগেশন হতে পারে, যেটা এখানে হওয়া সম্ভব নয়। এখানে অ্যালাইলিক টাইপ কনজুগেশন হবে না, এখানে হবে। তো অ্যালাইলিক রেজোনেন্স হাইপার কনজুগেশনের থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। মোরওভার এখানে যে প্রাইমারি র্যাডিক্যাল তৈরি হয়েছিল, এখানে যে র্যাডিক্যালটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ডারি, যদিও সেটা হয়তো অত ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর নয়। এখানে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে অ্যালাইলিক র্যাডিক্যাল। তাহলে কোন র্যাডিক্যালটা, এই দুটো র্যাডিক্যালের মধ্যে কোন র্যাডিক্যালটা মোর স্টেবল? সেকেন্ডটা, মানে বি বন্ডটা ভাঙলে যে র্যাডিক্যালটা হবে সেটা মোর স্টেবল। তো হ্যাঁ স্যার। তো যে র্যাডিক্যাল মোর স্টেবল তার করেসপন্ডিং সিএইচ বন্ডের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কী হবে? বন্ডটা উইক হবে, কম হবে। তাহলে কম হবে। তাহলে এই অর্ডারটা ঠিক আছে? হ্যাঁ স্যার। সূর্য, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। তোমার কোথায় আটকাচ্ছিল বলো তো? কারণ মানে তোমার কি এইটা বুঝতে অসুবিধা হচ্ছিল যে 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 বন্ডটা উইক সেই বন্ডটার বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম, সেটা তো সবাই বোঝে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু তার সাথে র্যাডিক্যাল স্টেবিলিটির, ওটা বুঝতে পেরেছি। তার সাথে র্যাডিক্যাল স্টেবিলিটিটা হচ্ছে এইটা যে বন্ডটা উইক কেন? কারণ বন্ডটা ভাঙলে যে র্যাডিক্যালটা তৈরি হবে সেটা তত বেশি স্টেবল। সেটা যত বেশি স্টেবল হবে বন্ড ডিসোসিয়েশন এনার্জি ততই কী হবে? কম হবে। কম হবে। ঠিক আছে? আর কারো কিছু আটকে ছিল এখানে সলভ প্রবলেমগুলোর মধ্যে? সলভ প্রবলেম থেকেই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে মোস্টলি। মানে এক্সারসাইজে যে কোশ্চেনগুলো আছে সেগুলো ইম্পর্ট্যান্ট নয় আমি বলছি না, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য যে সবকটা ইম্পর্ট্যান্ট তা কিন্তু নয়, কারণ এরকম অনেক কোশ্চেন আছে যেগুলো ক্যালকাটাতে হয়তো আসবে না।
ঠিক আছে? তাহলে কি আমরা ইয়েতে যাব? স্যার হুম, বলো। স্যার বলছি একটা জিনিস সিলেবাসে দেখলাম, হুম, স্যার জেনারেশনের পার্টটা আমাদের লেখা আছে, যে আছে সিলেবাসে। জেনারেশন সিলেবাসে আছে? দাঁড়াও দেখি আমি একবার। হ্যাঁ স্যার লেখা ছিল, পিকচার নেই স্যার, আপনি যে নতুনটা পাঠিয়েছিলেন। তাই নাকি? কার্বোক্যাটায়ন্স, কার্বনায়ন্স, তাহলে হয়তো মডিফিকেশন করেছে, সেটা হতে পারে। ওইটা এই মুহূর্তে আমার কাছে তো নেই, কিন্তু আমাদের প্রথম যে সিলেবাসটা বেরিয়েছিল তাতে শুধু স্টেবিলিটি, স্ট্রাকচার, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক বিহেভিয়ার এইটুকুই ছিল। যাই হোক, জেনারেশন ঢুকিয়ে থাকবে হয়তো, হয়ে থাকতে পারে জেনারেশন হয়তো তাহলে ঢুকিয়েছে। আমি আরেকবার চেক করে নেব। কিন্তু তোমাদের তো ক্লাস লেকচার দেওয়াই আছে, ভিডিও লেকচার, এগুলো কভার করা আছে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ তোমাদেরকে একটু বেশি পড়তে হবে সেক্ষেত্রে, আর কিছু না। দিয়ে থাকলে তো ভালোই, কারণ জিনিসটা কী করে তৈরি হচ্ছে সেটা দেখে নেওয়া তো জরুরি। তো আমাদের ওটা কভারও করা আছে, এই বইতেও ওটা কভার করা আছে, কোনো কিছুই অসুবিধা হওয়ার কথা নয়। এই বইতে আরও অনেক কিছুই আছে যেগুলো হয়তো ওখানে নেই, কারণ ফেট তো হয়তো নেই প্রবাবলি, কিন্তু আমরা ফেটগুলো নিয়ে আলোচনা করেছি অনেক। তাহলে কি আমরা ইয়েতে যাব, এক্সারসাইজে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রথমেই যেটা আছে এটা তো সর্ট অফ ফেটের সঙ্গে রিলেটেড। এই কোশ্চেনটা তোমার হয়তো প্রবাবলি আসবে না। বলছে ট্রাইফিনাইল মিথাইল রেডিক্যাল ডাইমেরাইজ করে যায়, টু এ বলে একটা জিনিসে ডাইমেরাইজ করে যায়, তার মানে এটা হচ্ছে এ, ঠিক আছে? তা বলছে এটা হয় কি করে? তো ট্রাইফিনাইল রেডিক্যাল তো এরকম দেখতে, এরকম দেখতে তো। তার মানে এখানে ডট আছে। এবার এর ডাইমেরাইজেশন যদি করতে হয়, তার লজিক্যালি স্পিকিং তোমার মনে হতে পারে তাহলে এইভাবে ডাইমেরাইজ করে যাবে, কারণ ফ্রি রেডিক্যাল ডাইমেরাইজেশন এরকম করেই হয়, হওয়া উচিত অন্তত। কিন্তু তাহলে তোমার যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কিন্তু তোমার এ নয়, এই প্রোডাক্টটা তাহলে তৈরি হওয়া উচিত। ও বাবা, এটা কি এ? না, এটা তো এ নয়। তাহলে এটা তৈরি হলো কি করে, মানে এটা তৈরি হলো কি করে? কারণ এর নেচার স্ট্রাকচারটা হচ্ছে এরকম দেখতে। এ কীরকম দেখতে? একটা 6 মেম্বার রিং আছে, এইখানে এরকম আছে, এইখানে আছে দুটো ফিনাইল, আর এইখানে আছে একটা CpH3। এই তো এ। তো এটা হলো কি করে, বলতে পারবে কেউ কীভাবে হলো? এটাকে ব্যাখ্যা করতে গেলে তোমার এর রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে হবে। যদি কেউ বলতে চাও বলো। স্যার স্টেরিক ইনডেন্সের জন্য সিসি বন্ডটা না করে ফিনাইলের বন্ডের সাথে ওই লোন পেয়ারটা শেয়ার করেছে। সিসি বন্ড তো, এটাও তো সিসি বন্ডই অ্যাকচুয়ালি। স্যার সি সেন্টার যেটা মানে এটাও তো সিসি বন্ডই না? হ্যাঁ, আমি তোমার কথা মেনে নিচ্ছি যে এইখানটাতে স্টেরিক্স প্রবলেম আছে। সত্যি এটা তৈরি হলে যে কম্পাউন্ডটা তৈরি হবে, মানে এই কাপলিংটা যদি হয় তাহলে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেখানে যথেষ্ট পরিমাণে স্টেরিক্স প্রবলেম থাকবে। তো দাঁড়াও, এটাকে সেভ করে দিই। আজকে 26 তারিখ। স্টেরিক্স প্রবলেম তো ডেফিনেটলি আছে, সেই জন্য প্রবাবলি এই জায়গাটাতে ট্রিমেন্ডাস ক্রাউডিং আছে, এবং এই বন্ডটা তাহলে সেক্ষেত্রে ভীষণ উইক হবে এবং চট করে আবার ভেঙে যাবে, যেহেতু যে র্যাডিক্যালগুলো তৈরি হচ্ছে সেই র্যাডিক্যালগুলো হাইলি স্টেবল ট্রাইফিনাইল মিথাইল র্যাডিক্যাল। তো সেই জন্য ওর বন্ড ডিসোসিয়েশন এনার্জি খুব কম এবং খুব চট করে ভেঙে যায়, তার ফলে এই কম্পাউন্ড তৈরি হলেও হয়তো আইসোলেট করা যাবে না। কিন্তু এবার আমাকে ব্যাখ্যা করতে হবে যে তাহলে আমার এই এ কম্পাউন্ডটা তৈরি হলো কী করে। এটাকে আমি লাল রং করে দিচ্ছি।
তাহলে ধরে নাও এটা এই লাল ফিনাইলটা, লাল ট্রাইফিনাইল মিথাইলটা থেকে এসছে। তাহলে তার জন্য আমাকে যদি রেজোনেন্স, আমি যদি একটা রেজোনেন্স স্ট্রাকচার আঁকি, তাহলে এরকম রেজোনেন্স স্ট্রাকচার আঁকা যাবে কি? দেখো তো, আঁকা যাবে? এটা আঁকতে পারবে? যে কীভাবে হলো, হ্যাঁ স্যার। এইটাকে এখানে দিলাম, এইটাকে এখানে দিলাম, এইটাকে এখানে দিলাম, এইটাকে এখানে দিলাম। আমি কিন্তু একটা করে এঁকেছি, অ্যাকচুয়ালি এখানে আরেকটা করে আঁকা উচিত, মানে কমপ্লিট ডেসক্রিপশনের জন্য এরকম একটা কিছু আঁকা উচিত, এরকম একটা আঁকা উচিত, এবং এইখানে এরকম একটা আঁকা উচিত, তাই না? তার মানে এই জায়গাটায় হবে একটা সিসি ডাবল বন্ড, এই জায়গাটায় হবে একটা সিসি ডাবল বন্ড, এই সিসি ডাবল বন্ডটা চলে যাবে, আর এইখানেও সিসি ডাবল বন্ড চলে গিয়ে এইখানটায় একটা ফ্রি রেডিকাল আসবে। দেখো রেজোনেন্স স্ট্রাকচার ঠিক আছে? এবার এর সাথে যদি আমি একে কাপলিং করাই, এর সাথে যদি একে কাপলিং করাই, এইটার সাথে এটাকে কাপলিং করালাম, জুড়ে গেল। কি হলো? ও তো ছিলই অলরেডি, বনির সাথে অলরেডি ছিল, আবার কি হলো? স্যার ওটাতে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে, আমি আপনার ভয়েসটা শুনতে পাচ্ছিলাম না। ও আচ্ছা, তো এইবার যদি তুমি জুড়ে দাও তাহলে এই কম্পাউন্ডটা হবে না? হবে তো? তাহলে এই যে র্যাডিক্যালটা, এই র্যাডিক্যালটা কিন্তু কাইনেটিক্যালি যথেষ্ট স্টেবল, এবং এই জন্য এদেরকে বলা হয় পারসিস্টেন্ট র্যাডিক্যাল। যাদেরকে তুমি যদি এমনি রেখে দাও, প্রপার কন্ডিশন যদি সেট না করো, তাহলে তারা ইনডেফিনিটলি স্টেবল, অনেক, তাদের লাইফ টাইম খুব হাই। নর্মালি তো র্যাডিক্যালের লাইফ টাইম খুব লো হওয়ার কথা, কারণ তার অক্টেট ফিল আপ নেই, সে চেষ্টা করে আরেকটা ফ্রি র্যাডিক্যালের সঙ্গে কাপলিং করতে, বা অন্তত আরেকটা কোনো সাসেপ্টেবল মলিকিউলের থেকে একটা হাইড্রোজেন ক্যাপস্টার্ট করে নিয়ে হোক, বা একটা অন্য কোনো গ্রুপ ক্যাপস্টার্ট করে নিয়ে হোক, সেটাকে র্যাডিক্যাল বানিয়ে নিজে স্টেবিলিটি পেয়ে যেতে। এই র্যাডিক্যালগুলো এই স্টেরিক্সের জন্য এরা কিন্তু বেশ অনেকটাই স্টেবল, সেই জন্য এদেরকে, এবং আরও এই ধরনের আরও কিছু স্টেরিক্যালি হিন্ডার র্যাডিক্যালকে আমরা পারসিস্টেন্ট র্যাডিক্যাল বলি। সেই নিয়ে একটা কোশ্চেনও আছে, এবং সেটা ইয়েতেও আছে তোমার আমাদের যে কী বলে এই স্টাডি মেটেরিয়াল আছে সেখানেও আছে, আমাদের এই বইটাতেও আছে, অর্গানিক কেমিস্ট্রি লাইফ সেভার 2, এটাতেও আছে। তাহলে এটা হলো, হয়েছে এটা? দেখো কোশ্চেনটা দেখো, বলছি এটা কীভাবে হচ্ছে, তাহলে সেটা তো আমরা ব্যাখ্যা করলাম। এক্সপেক্টেড ডাইমার হেক্সাফিনাইল ইথেন, এটা হয় না, কেন হয় না? তুমি অলরেডি বলেছো স্টেরিক্স। এবার বলছে এই র্যাডিক্যালটা নন অ্যাসোসিয়েটেড সেটে থাকে কেন? এই যে র্যাডিক্যালটা, কী মনে হয় তোমার? এখানে একটা হাইড্রোজেন আছে, আমি যেটা আঁকিনি, কি মনে হয় এটার কাপলিংয়ের ক্ষেত্রে কি প্রবলেম হবে? স্টেরিক ক্রাউডিং, অফকোর্স। এবং এর যে সুবিধাটা আছে, খেয়াল করে দেখো, এর যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে ফিনাইল রিংগুলো অন্তত কোনো সাবস্টিটুয়েন্ট নেই, ফিনাইল রিংগুলো খালি খালি আছে, তাই না? সেই জন্য তুমি ফিনাইল রিংয়ের প্যারা পজিশনে ইলেকট্রন নিয়ে এসে তার সাথে এইটাকে জুড়তে পারো। এর সমস্যা একটু অন্যরকম, সেটা হচ্ছে ফিনাইল রিংগুলোতে আবার সাবস্টিটুয়েন্ট আছে, দেখেছো? এবং সেই সাবস্টিটুয়েন্টগুলো কি সাইজে ছোট না যথেষ্ট বড়? যথেষ্ট বড়। তার মানে তুমি যদি রেজোনেন্স আঁকো, তাহলে রেজোনেন্স আঁকলে ফ্রি র্যাডিক্যালটা এখান থেকে এখানে যেতে পারে, দেখে নাও, এখানে যেতে পারে, এখানে যেতে পারে। এখানে কাপলিং করতে এলে এই CMe3 সঙ্গে প্রবলেম হবে, এখানে কাপলিং করতে এলে এই CMe3টা বাধা দেবে। আবার তুমি যদি এই র্যাডিক্যালটাকে এই দিকে সরাও, এখানে দিলে, সরি ভুল হয়ে গেল, এখানে দিলে, এখানে দিলে, এখানে দিলে, এখানে যখন কাপলিং করতে আসবে, দেখতে পাচ্ছ এই CMe3টার সাথে প্রবলেম হবে। এখানে যখন কাপলিং করতে আসবে তখন এই CMe3টার সঙ্গে প্রবলেম হবে। যখন এখানে কাপলিং করতে আসবে তখন এই দুটো ফিনাইলের মধ্যে যে CMe3গুলো আছে তাদের প্রত্যেকটার সঙ্গে সমস্যা হবে। তাহলে কাপলিংটা কি হবে?
কি মনে হয়? না স্যার। তার ফলে এই জিনিস নন অ্যাসোসিয়েটেড স্টেটেই থেকে যাবে। দিস উইল নট হ্যাভ এনি সর্ট অফ টেন্ডেন্সি অফ আইদার ডাইমেরাইজিং অর রিয়াক্টিং উইথ সাম ডিফারেন্ট র্যাডিক্যাল। হ্যাঁ, কোনো একটা খুব স্টেডিক্যালি ভীষণ রকমের অ্যাক্সেসেবল কোনো মলিকিউলকে যদি পায়, তার থেকে একটা টুক করে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করলে যদি ঝামেলা মিটে যায় তাহলে হবে, তা না হলে এর হওয়া খুব মুশকিল। আর তোমার কি মনে হয় যে এই জিনিসটা প্ল্যানার হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? এই কি পুরো এই দুটো ফিনাইল রিং কি প্লেনে থাকবে? কি মনে হয়? না স্যার, তুমি থাকতে পারবে না। ট্রাইফিনাইল মিথাইলের 3টে ফিনাইল রিং কি প্লেনে থাকে? না স্যার, ওরা একটা প্রবলেম। ওরা প্রপেলার শেপ করে থাকে, তাই না? এরকম এরকম দেখতে থাকে না? এই যে এরকম থাকে তো। এখানে দুটোর হাইড্রোজেন আঁকা হয়েছে, বাকি একটার হাইড্রোজেন আমি আঁকিনি, জাস্ট আঁকার সুবিধার জন্যই আঁকিনি। দেখাতে চেয়েছিলাম যে এই প্ল্যানার হলে এই অর্থ হাইড্রোজেনগুলোর মধ্যেই ম্যাক্সিমাম প্রবলেম হবে। তো এখানে 3টে ফিনাইল রিং নেই, আছে 2টো ফিনাইল রিং বা অ্যারাইল রিং আর একটা হাইড্রোজেন, কিন্তু তাতে কিছু হবে না। মানে এইখানে যে হাইড্রোজেনটা আছে সেটা ফিনাইল রিং হলে আরও সমস্যা হতো, কিন্তু এই দুটো ফিনাইল যাদের এই প্যারাডাই সাবস্টিটিউটেড ফিনাইল, যাদের CME3 গ্রুপ আছে, তারা এতটাই বাল্কি যে এটাকেও তারা প্লেনে থাকতে দেবে না, এবং ওই একই কারণে ডাইমেরাইজেশন বা অন্যান্য কোনো রিয়াকশান করার ক্ষেত্রে এর প্রচুর রিল্যাক্ট্যান্স দেখতে পাওয়া যায়। বোঝা গেল না? গেল না? হ্যাঁ স্যার। এবার তাহলে 2 নম্বরটা বলো তো, 2 নম্বরটা কীভাবে এগোবো? 2 নম্বরটা আমি এগোবো কীভাবে? স্যার বলবো? বলো বলো। স্যার এন ডবল বন্ড এনটা ফার্স্টে হোমোলাইসিস হয়ে মানে ভাঙবে, তারপরে এন ডাবল বন্ড এনটা ভাঙবে? এন ডাবল বন্ড এনটা ভাঙবে? এন বন্ড ভেঙে যাবে নাকি এখানে? না না স্যার, ভাঙবে না বলছি, মানে ওটা হোমোলাইসিস হবে। কোন বন্ডের হোমোলাইসিস হবে? ও না সরি স্যার, ওই নাইট্রোজেনের সাথে যে পাশের কার্বন আছে ওই বন্ডের হোমোলাইসিসটা হবে। না না, দুটোরই হবে। দুদিকে 2টো বন্ড আছে তো। হ্যাঁ স্যার। দুটোর হয়ে নাইট্রোজেন মলিকিউলটা বেরোবে আর 2টো করে র্যাডিক্যাল বেরোবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটাই বলছি। তুমি এরকম কিছু বলতে চাইছো? এইটা একটা, আর কি বেরোবে? সেটা টারশিয়ারি র্যাডিক্যাল বেরোবে। না না, এখানে তো আমি আর রেখেছি শুধু, এইটা একটা আর এইটা একটা। এবার তার সাথে এই কোশ্চেনটা করেছে, বলছে ইন অর্ডার অফ ইনক্রিজিং রেট অফ থার্মাল ডিকম্পোজিশন। তাহলে এই যে রিয়াকশানটা হলো, এর রেট সম্বন্ধে আমরা ধারণাটা করতে পারি কিভাবে? কি দেখে ধারণাটা করব? স্যার বলছি যে র্যাডিক্যালটা যত বেশি স্টেবল হবে তার রেট তত রেট অফ ডিকম্পোজিশনটা তত ইনক্রিজ হবে, ফাস্টার হবে, তত ফাস্টার হবে, তাই তো? তাহলে তার পেছনে লজিকটা কি? হ্যাঁ স্যার। লজিকটা কি? আমরা কোন বন্ডের হোমোলাইসিস করছি? এই 2টো বন্ডের তো। তাহলে আর যত বেশি স্টেবল হবে, আর যত বেশি স্টেবল হবে, কি হলো? আর যত বেশি স্টেবল হবে এই বন্ডগুলোর, এই CN বন্ডগুলোর বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে, কম হবে। এবং সেক্ষেত্রে তাদেরকে ভাঙতে কম সময় লাগবে। হ্যাঁ স্যার। রেট অফ দ্য রিয়াকশন কি হবে? ফাস্টার হবে না? বেশি হবে, বেশি হবে, ফাস্ট হবে। তার মানে বেসিক্যালি এই যে জিনিসগুলো দিয়েছে
এইখান থেকে কী কী র্যাডিক্যাল তৈরি হচ্ছে সেটা দেখলেই ঝামেলা মিটে যায়। এবং যেহেতু দুদিকে একই জিনিস আছে, তাই যে কোনো একদিকটা দেখলেই হবে। এখান থেকে কী র্যাডিক্যাল তৈরি হবে? টার্সিয়ারি র্যাডিক্যাল। টার্সিয়ারি বললে তো হবে না, টার্সিয়ারি র্যাডিক্যাল তো অনেক কিছুই হতে পারে। টার্সিয়ারি বিউটাইল র্যাডিক্যাল, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে এইটা, এটা ডট, তারপরেরটা কি আছে? ইথাইল আছে নাকি? তার মানে এটা একটা হলো, তারপরে হলো এইটা, তারপরে কি আছে? তারপরে কি আছে? তারপরে এইটা আছে, তার মানে এইটা হলো, তারপর কি আছে? তারপরে এইটা হলো, এইটা হলো, তারপর কি আছে? এইটা আছে নাকি? তার মানে সোজা কথা হচ্ছে এই 5টা র্যাডিক্যালের স্টেবিলিটি অর্ডার অনুযায়ী সাজাতে হবে। তো কীভাবে সাজাবো? স্যার সবচেয়ে স্টেপে তো বেনজাইল র্যাডিক্যালটা হবে। সবচেয়ে স্টেবল কি বেনজাইল? সেটা একবার দেখে নিই। এখানে একটা গন্ডগোল আছে জানো তো, ওই 5 নম্বরের এইটা দেখতে পাচ্ছ? 5 নম্বরে এই যে এই জায়গাটা দেখো, এটা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে এটা কোশ্চেন নাম্বার 5-এ। এইটা অ্যাকচুয়ালি ABC, এটা C হবে, হ্যাঁ, কিন্তু যেহেতু এটা কেন্দ্রতে করা, C লিখলেও অ্যাকচুয়ালি CH4 নিয়ে নেয়। এটাকে ম্যানুয়ালি কারেক্ট করতে হয়, কিন্তু এটা মিস হয়ে গেছে। এখানে কিন্তু কোনো মিথেন টিথেনের গল্প নেই, অতএব এটা মাথায় রেখো যে ওটা C হবে। যাই হোক, আমি যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা জিনিস দেখো খেয়াল করে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি এখানে দেওয়া আছে, দেখো তো। Me3CH, ওই যে কার্বন হাইড্রোজেন বন্ডটা, ওটার বন্ড ডিসোসিয়েশন এনার্জি 96 kcal/mol। আর PH CH2H, তার বন্ড ডিসোসিয়েশন এনার্জি হচ্ছে 88.5 kcal/mol। তাহলে কোন র্যাডিক্যালটা, বেনজাইল র্যাডিক্যাল আর টার্সিয়ারি বিউটাইল র্যাডিক্যাল, তার মধ্যে কোনটা মোর স্টেবল হবে? বেনজাইলের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম, তার মানে ওর করেসপন্ডিং CH বন্ডের বিডি, মানে CH বন্ডটা উইকার এবং ওটা মোর স্টেবল। তাহলে এবারে এইটা তাহলে এর থেকে মোর স্টেবল, ঠিক আছে? তাহলে আমি যদি ইনক্রিজিং রেট অনুযায়ী সাজাই, তাহলে অ্যাকচুয়ালি র্যাডিক্যাল স্টেবিলিটি অনুযায়ী যদি সাজাই, তাহলে এইটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার হওয়া উচিত, এটা সবার আগে আসা উচিত। তার কারণ এটা টার্সিয়ারির থেকেও মোর স্টেবল। আর বাকিগুলো কি হবে? এরপরে কে আসবে? এইটা আসা উচিত। তারপর কে আসবে? টার্সিয়ারি। টার্সিয়ারি তো এসেই গেল। এরপর কে আসবে? এইটা আসা উচিত। হ্যাঁ, সেকেন্ডারি, প্রাইমারি, তারপরে প্রাইমারি, তারপরে এইটা 0 ডিগ্রি, 0 ডিগ্রি আবার কি? আর তারপরে মিথাইল র্যাডিক্যালটা। হ্যাঁ, তাহলে তোমার এই যে কম্পাউন্ডগুলো আছে, এদের মধ্যে ফাস্টেস্ট রেট কার হবে? বেনজাইল র্যাডিক্যালটা। বেনজাইল র্যাডিক্যাল তো নয়, এই কম্পাউন্ডগুলো, বেনজাইল অ্যাজো কম্পাউন্ডটা, তার মানে এটা এইটা, তাই তো? এটা 1 নম্বর। তারপরে হচ্ছে এটা, তারপর কে? এ, তারপর কে? এ, তারপর কে? একদম লাস্টে এইটা। অর্ডার কি হবে? 5 ইজ লেস দেন, এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ইজ লেস দেন 1, তাই তো? রেট ইনক্রিজ করছে, তাই তো? হ্যাঁ স্যার। পরিষ্কার সবার কাছে? সব ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার। ওকে, চলো তারপরে চলো 3 নম্বর, অ্যাজো বিস আইসোবিউটাইরো নাইট্রাইল, AIBN। বলছে একটা পপুলার র্যাডিক্যাল ইনিশিয়েটার যেটার রেডিলি ডিকম্পোজ করে আন্ডার থার্মাল ইনফ্লুয়েন্স। একটু টেম্পারেচার দিলেই ভেঙে যায়, এবং যেহেতু রিলেটিভলি মাইল্ড কন্ডিশনে র্যাডিক্যাল তৈরি করতে পারা যায়, তাই র্যাডিক্যাল ইনিশিয়েটার হিসেবে কাজে লাগে। র্যাডিক্যাল ইনিশিয়েটার হচ্ছে আমাদের কোনো রিয়াকশান মেকানিজম যদি ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের থ্রু দিয়ে যায়, কোনো রিয়াকশান যদি ফ্রি র্যাডিক্যাল মেকানিজমের থ্রু দিয়ে যায়, তাহলে সেইখানে
এই রিয়াকশানটাকে শুরু করতে গেলে অনেক সময় কিছু কম্পাউন্ড দিতে হয় যারা রিলেটিভলি মাইল্ড কন্ডিশনে হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে র্যাডিক্যাল তৈরি করে, এবং ফ্রি র্যাডিক্যাল যেহেতু এটা চেন রিয়াকশান, ওই ইনিশিয়েটারটা চেন রিয়াকশানটাকে ইনিশিয়েট করে। তো AIBN সেরকম একটা র্যাডিক্যাল, তাহলে এটার হোমোলাইসিসের টেন্ডেন্সিটা খুব বেশি। জানতে চাইছে এত তাড়াতাড়ি এটা হোমোলাইসিস করে কেন, কেন করে? তার মানে নিশ্চয়ই করেসপন্ডিং র্যাডিক্যালটা স্টেবল। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে কি ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল ফর্ম হবে? তুমি বলো, আমি তো জিজ্ঞাসা করছি তোমাকে। হ্যাঁ মানে হ্যাঁ তাই মনে হচ্ছে, কারণ ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল কাকে বলে? ক্যাপ্টোডেটিভ কাকে বলে? হ্যাঁ, একটা অ্যাকসেপ্টার একটা ডোনার দুটোই যদি থাকে তাহলে তাকে বলা হয় ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল, তাই তো? তার মানে এইটা হচ্ছে তোমার র্যাডিক্যাল যেটা তৈরি হবে, তাই তো? AIBN থেকে এরকম দুটো হবে অ্যাকচুয়ালি, প্লাস নাইট্রোজেন তো বেরোচ্ছে। সেটা ইম্পর্টেন্ট নয়, কারণ যে কোনো অ্যাজো কম্পাউন্ড থেকেই নাইট্রোজেন বেরোবে। যদিও এইটার ক্ষেত্রে তুমি এটা বলতেই পারো যে অ্যাজো আইসোবিউটাইলনাইট্রাইলের ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটর হিসেবে কাজ করার পেছনে একটা মোটিভেশন হচ্ছে যে খুব স্টেবল নাইট্রোজেন মলিকিউল একটা তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে র্যাডিক্যালের স্টেবিলিটিও বলতে হবে। তাহলে এখানে এই যে র্যাডিক্যালটা তৈরি হচ্ছে এর ক্যাপ্টোডেটিভ তখনই হবে যদি এর এক র্যাডিক্যাল সেন্টারের উপরে ডোনার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকসেপ্টার দুটো গ্রুপ থাকে। তা ডোনারটাকে, ডোনার হচ্ছে মিথাইল, তাই তো? এই মিথাইলগুলো হচ্ছে ডোনার। কীভাবে ডোনেট করে? কীভাবে মানে মেকানিজমটা কি ওর ডোনেট করার? আর এটাও আছে, এটাও তো হবে নাকি? আর এইটা হচ্ছে অ্যাকসেপ্টার, কীভাবে করে? মাইনাস আই আরেকটা আছে, মাইনাস আই অ্যান্ড মাইনাস আর এফেক্ট, তাই তো? তাহলে ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল সায়ানাইড কীভাবে স্টেবিলাইজ করে র্যাডিক্যালকে সেটা আমরা এইখানে দেখিয়েছি, দেখো এইখানে করে দেওয়া আছে, এই দেখো। আমরা সেই ওখানে আলোচনা করেছিলাম না যে একটা র্যাডিক্যাল সেটা ইলেকট্রন ডোনার দিয়েও স্টেবিলাইজ হতে পারে, ইলেকট্রন অ্যাকসেপ্টার দিয়েও স্টেবিলাইজ হতে পারে। দেখা যাচ্ছে এটা সায়ানাইড দেখো স্টেবিলাইজ করেছে। OCH3 একটু আলাদা, ইয়ের থেকে একটু আলাদা, কারণ ওর মাইনাস আই আছে এবং প্লাস আর আছে, তার মানে হচ্ছে পাই ডোনার, তার মানে পাই ডোনেশন করে স্টেবিলাইজ করে দিচ্ছে র্যাডিক্যালকে, আর এ হচ্ছে পাই অ্যাকসেপ্টার হিসেবে স্টেবিলাইজ করে দিচ্ছে। একটা র্যাডিক্যাল হচ্ছে তোমার একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের মাঝামাঝি স্টেজে আছে না, মানে তুমি বলতে পারো যে সেটার অরবিটালটা হাফ ফিল্ড, যদি তুমি হাফ ফিল্ড হিসেবে দেখো তাহলে সেটাকে তুমি বলতে পারো যে সেটা লাইক কার্বন আয়ন। আবার তুমি উল্টো দিক থেকে বলতে পারো তার সিঙ্গলি অকুপাইড যে অরবিটালটা আছে সেটা হাফ ভ্যাকেন্ট। ইন দ্যাট সেন্স দ্যাট শুড মিমিক কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নদেরকে আমরা জানি ইলেকট্রন ডোনাররা স্টেবিলাইজ করে, আর কার্বন আয়নকে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপরা স্টেবিলাইজ করে। তাহলে র্যাডিক্যালকে যেহেতু সে খানিকটা কার্বোক্যাটায়নের মতোই দেখতে, তাহলে ইলেকট্রন রিলিজাররা তাকে স্টেবিলাইজ করতে পারে। আবার যেহেতু খানিকটা কার্বন আয়নের মতো দেখতে, তাই ওই লোন ইলেকট্রনটাকে ডিলোকালাইজ করে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপেরাও তাকে স্টেবিলাইজ করতে পারে। তার মানে র্যাডিক্যাল সেন্টারটা কিন্তু বোথ ইলেকট্রন উইথড্রয়িং এবং ইলেকট্রন ডোনেটিং সাবস্ট্রেট দিয়ে স্টেবিলাইজড হয়। এবং যদি কোনো র্যাডিক্যাল সেন্টারের ওপরে দুটোই এরকম গ্রুপ থাকে, যেমন এইখানে আমি একটা এঁকেছি, দেখো এটা দেখতে পাচ্ছ, এ দেখো এর ওপরে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে আছে সায়ানো এবং ইলেকট্রন ডোনার গ্রুপ হিসেবে আছে NMe2। এটার আছে মাইনাস আর এফেক্ট এবং মাইনাস আই এফেক্ট, আর এর আছে মাইনাস আই, কিন্তু তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এর প্লাস আর এফেক্ট। মানে অনেকগুলো রেজোনেন্স ক্যানোনিকাল আঁকতে পারবে, দ্যাট ইমপ্লাইজ যে এখানে delocalization of the single electron is extensive, which imparts it special stability, and these sort of radicals are called captodative radicals. ক্যাপ্টো কথাটা এসছে ইলেকট্রন অ্যাকসেপ্টার থেকে, ইলেকট্রন ডেন্সিটি ক্যাপচার করে যে সেইখান থেকে, আর ডেটিভ কথাটা এসছে ডোনার থেকে, যে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে।
সো পুশ পুল এফেক্ট হয়, এবং এই পুশ পুল এফেক্টের জন্য আমরা এখানে পুশ করছে কে NME2 আর পুল করছে সায়ানাইড। তাহলে এই জায়গাতে আমরা একটা এক্সেপশনাল স্টেবিলিটি দেখতে পাই, এদেরকে বলা হয় ক্যাপটিভেটিভ র্যাডিক্যাল। এবং আমাদের এই যে AIBN সেটাও একটা ক্যাপটিভেটিভ র্যাডিক্যালের উদাহরণ। এবং ক্যাপটিভেটিভ র্যাডিক্যাল যেহেতু এক্সেপশনালি স্টেবল, তাহলে যদি আমি AIBN এর CN বন্ডের হোমোলাইসিস অ্যালাউ করি, তাহলে দুটো হাইলি স্টেবল র্যাডিক্যাল তৈরি হয় এবং তার সাথে একটা হাইলি স্টেবল নাইট্রোজেন মলিকিউল এলিমিনেট করে। সো দ্যাট ইজ হোয়াই দি হোমোলাইসিস ইজ ভেরি মাচ ফেভারেবল। বোঝা গেল না গেল না? বুঝেছ? হ্যাঁ স্যার। তুমি বলো তো এই ধরনের পুশ পুল এফেক্ট এর আগে তুমি কোথায় দেখেছো? দেখেছো, মনে নেই হয়তো, কিন্তু দেখেছো। সেমিস্টার 1-এ দেখেছো। আরও স্পেসিফাই করে দিই, ডাইপোল মোমেন্টে দেখেছো। বলে দেবো? কি স্যার বলো? স্যার এখানে তোমার মনে আছে একটা কোশ্চেন দিত যে অ্যানিলিনের যে ডাইপোল মোমেন্ট, এফেক্টিভ ডাইপোল মোমেন্টটা কেন বেশি? অ্যানিলিনের ডাইপোল মোমেন্ট তো এদিকে, আর নাইট্রোবেঞ্জিনের ডাইপোল মোমেন্ট হচ্ছে এইদিকে। তাহলে দুটোর যোগ করলে প্যারানাইট্রো অ্যানিলিন ডাইপোল মোমেন্ট হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এক ওভারঅল ডাইপোল মোমেন্ট কি সামেশনের থেকে কি হয়? সামেশনের থেকে বেশি হয়। এটা আমরা পুশ পুল এফেক্ট দিয়েই ব্যাখ্যা করেছিলাম যে যখন NH2 একা আছে তখন অ্যাকসেপ্টারটা নেই, তার ফলে NH2 ডোনেশন অতটাও ভালো নয়। যখন NO2 আছে তখন ডোনারটা নেই, অতএব NO2-র অ্যাকসেপ্টেন্স অত ভালো না। NO2 অ্যাকসেপ্ট করছে কিন্তু অতটাও করছে না। আর NH2 আর NO2 যখন কমপ্লিমেন্টারি পজিশনে আছে, তখন 1,4 পজিশনে আছে, প্যারা পজিশনে আছে, তখন NH2 আগের থেকেও ভালো ডোনেট করছে, কারণ তার ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করার জন্য কেউ একটা আছে। আর নাইট্রো আগের থেকেও ভালো ইলেকট্রন টানছে, তার কারণ তাকে দেওয়ার মতো কেউ একটা আছে। তো এটা ক্যাপটিভেটিভ না? একই তো ব্যাপার। হ্যাঁ স্যার। তাই তুমি এটা জিনিস আগে জানো, তুমি র্যাডিক্যালের রেসপেক্টে এটা নতুন কিছু নয়। আমি বারবার তোমাকে এটাই দেখানোর চেষ্টা করি, তোমাকে কেন সবাইকেই দেখানোর চেষ্টা করি যে অর্গ্যানিক কেমিস্ট্রিতে প্রথম 2-3টে সেমিস্টার পড়ে নেওয়ার পরে নতুন জিনিস খুব কমই আছে। পুরনো জিনিসের ধাঁচাতে ফেলে দিতে পারলেই নতুন জিনিসটা সহজ হয়ে যায়। আর নতুন জিনিসটাকে যদি তুমি বারবার সেটাকে নতুন হিসেবেই ট্রিট করতে থাকো, তাহলে কোনোদিনই অর্গ্যানিক কেমিস্ট্রির যে মাধুর্য, তার সেই সাবজেক্টের মধ্যে যে লজিক্যাল স্ট্রাকচার আছে, তার যে হারমোনি, তার যে বিউটি, সেটা তোমার নজর এড়িয়ে যাবে। এই জন্য তোমার নিজেকে ট্রেন করতে হবে। আমি তোমাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরনো জিনিসগুলো মনে করতে হয়, আমি সেইটুকুই পারি, কিন্তু তোমার ট্রেনিংটা নিজেকে ট্রেন করতে হবে, এবং সেটা আসবে নিরবিচ্ছিন্ন অনুশীলনের মাধ্যমে এবং পুরনো পড়া রেডি করে রাখার মাধ্যমে। ডাইপোল মোমেন্ট পড়া হয়ে গেলে তোমার যদি মনে করো যে ডাইপোল মোমেন্ট পড়া হয়ে গেছে, ভুলে যাই, এবার আর আমার লাগবে না, পরীক্ষায় তো আর লাগবে না, তাহলে আর তোমার ক্যাপটিভেটিভ পড়ার সময় এটা মাথায় আসবে না যে আচ্ছা এই জিনিসটা তো এর আগে দেখেছিলাম, এরকম ডোনার ইলেকট্রন ডোনার ইলেকট্রন অ্যাকসেপ্টার 1,4 পজিশনে বেঞ্জিন রিংয়ে থাকলে তো এটা তো বেসিক্যালি তাইই দেখাচ্ছে। কারণ এখানে নাইট্রোর জায়গায় যদি আমি সায়ানাইড বসাতাম আর NH2-র জায়গায় যদি NME2 বসাতাম, তাহলে ওই মলিকিউলটারও আমি নিশ্চিত যে ডাইপোল মোমেন্ট সায়ানোবেঞ্জিন আর NN ডাইমিথাইলঅ্যানিনের কালেকটিভ ডাইপোল মোমেন্টের থেকে ওর ডাইপোল মোমেন্ট অনেক বেশি হতো। তাহলে একই লজিক দিয়ে আমি যেরকম ডাইপোল মোমেন্টের প্রশ্নও সলভ করতে পারি, তেমনই আমি ফ্রি রেডিক্যাল স্টেবিলিটিও ব্যাখ্যা করতে পারি। গট মাই পয়েন্ট? পয়েন্টটা ধরতে পারলে না কি? ওকে, আচ্ছা 4 নম্বর কোশ্চেন বলছে অ্যাজ এ কম্পাউন্ড আন্ডারগোজ ডিকম্পোজিশন এট এ মাচ ফাস্টার রেট দ্যান বি। কারণ সোজা হিসেব যে এই জায়গাতে যদি র্যাডিক্যাল হয় তাহলে সেইটা এই র্যাডিক্যালের থেকে অনেক বেশি স্টেবল। দুটোই টার্সিয়ারি, একটার ক্ষেত্রে 3টে সাইক্লোপ্রোপাইল গ্রুপ আছে, আর একটার ক্ষেত্রে 2টো সাইক্লোপ্রোপাইল আর একটা আইসোপ্রোপাইল গ্রুপ আছে। তা ডেফিনেটলি এই র্যাডিক্যালটা এই র্যাডিক্যালের থেকে অনেক বেশি স্টেবল। কেন, কি মনে হয়? হ্যাঁ, সাইক্লোপ্রোপাইলের তোমার সিসি বন্ডের হাইপার কনজুগেশন আছে, তাই তো? যেটা কার্বোক্যাটানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম না? হ্যাঁ। তো এই যে 2টো সাইক্লোপ্রোপাইল আর 2টো আইসোপ্রোপাইল,
ওই যে সেই আমরা পড়েছিলাম না যে ট্রাইসাইক্লোপ্রোপাইল মিথাইল কার্বোক্যাটায়ন ইজ এক্সেপশনালি স্টেবল। কাজে এই সাইক্লোপ্রোপাইলের যে সিসি বন্ড সেটা তো নর্মাল, সেটা কি নর্মাল আইসোপ্রোপাইলের যে সিসি বন্ড তার মতো, না একটু অন্যরকম? না স্যার। ওটা একটু অন্যরকম, ওর পাই ক্যারেক্টার আছে, ওর সিগমা নেচারটা কম, এবং পাই ক্যারেক্টার থাকার জন্য ও চট করে পাশের কোনো সেন্টারে যদি ইলেকট্রনের খিদে থাকে তাহলে ও সেইখানে ইলেকট্রন চালান করে দিতে পারে। এবং সেটা আমরা এইভাবে দেখাতেও পারি, তুমি চাইলে এইভাবে দেখাতেও পারো যদি তোমার মনে হয়। রেজোন্যান্স স্ট্রাকচার দিয়ে তো একে দেখানোই যায়। তাহলে এখানে আমি একটা ডট দিলাম, ঠিক আছে? তাহলে এখানে সিঙ্গেল ইলেকট্রন হাইপার কনজুগেট দেখতে পাচ্ছ, এটাকে দেখা যাচ্ছে? এই দেখো। তাহলে আমি কি করব, এখান থেকে একটা ইলেকট্রন এখানে দেবো, এখান থেকে একটা ইলেকট্রন এখানে দেবো, আর একটা ইলেকট্রন আছে তো, সে কোথায় যাবে? সে এর মাথায় উঠে যাবে। তাহলে রেজোন্যান্স স্ট্রাকচারটা কীরকম দেখতে হবে? তুমি বলতে পারো যে এটা আপনি আইসোপ্রোপাইলের জন্য করছেন না কেন? কারণ আইসোপ্রোপাইলের জন্য করছি না কারণ আইসোপ্রোপাইলের নেচারটা অন্যরকম, আইসোপ্রোপাইলের বন্ডিংটাই পুরো অন্যরকম, সেখানে এই ধরনের পাই নেচার নেই। তাহলে এখানে চলে, এই বাবা, এখানেটা চলে গেল, এটা চলে গেল, এটা চলে গেল, ডট চলে এসছে এখানে, তাই তো? এখানে আর কোনো বন্ড নাই, এইখানে হয়ে গেছে ডাবল বন্ড। হলো? হ্যাঁ স্যার। হয়েছে? আচ্ছা, এই জায়গাটায় যদি তোমার আইসোপ্রোপাইল থাকতো তাহলে তুমি এই ধরনের রেজোন্যান্স স্ট্রাকচার কি এরকম চোখের নিমেষে এঁকে ফেলতে পারতে? এটা কি আঁকা যেত? দেখো তো, তখন তোমার এরম দাবি হতো না, এটা তো চট করে হবে। এটা কি আঁকা যায়? কি করে আঁকবো? এই কার্বন কার্বন বন্ডের তো পি ক্যারেক্টার অত্যন্ত বেশি, ওর পাই নেচার আছে। এই কার্বন কার্বন বন্ডের তো এস ক্যারেক্টার অনেক বেশি। চট করে ভেঙে দেবো? অত চট করে ভেঙে দেওয়া যায় নাকি? এটা হবে না। আইসোপ্রোপাইল থাকলে হবে না, আর সাইক্লোপ্রোপাইল থাকলে কি হবে? হবে। তো যত সাইক্লোপ্রোপাইল বাড়াবে র্যাডিক্যাল সেন্টারের পাশে, তত র্যাডিক্যাল স্টেবিলিটি কি হবে? ইনক্রিজ করবে। তাহলে সেই র্যাডিক্যালের করেসপন্ডিং যে বন্ডটা ভেঙে র্যাডিক্যালটা তৈরি হচ্ছে, সেই বন্ডের বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম হবে না বেশি হবে? কম হবে। কম হবে। রেট অফ দ্য ডিকম্পোজিশন কি হবে? ফাস্টার অর স্লোয়ার? ফাস্টার। বোঝা গেল না? গেল না? ঠিক আছে, হয়েছে? ওকে। আচ্ছা, তারপরে এটা খুবই সহজ প্রশ্ন, এটা তোমাকে দিতেই পারে। বলছে অ্যালাইল ব্রোমাইডের সিভিআর বন্ড ডিসোসিয়েশন এনার্জি এন প্রোপাইল ব্রোমাইডের সিভিআর বন্ড ডিসোসিয়েশন এনার্জির থেকে সিগনিফিক্যান্টলি কম কেন? স্যার কারণ কার্বন আর ব্রোমিন বন্ডটা হোমোলাইসিস হওয়ার পর অ্যালাইল র্যাডিক্যাল তৈরি করছে, আর যেটা ওই এন প্রোপাইল ব্রোমিডটা তৈরি হচ্ছে না। হ্যাঁ, তোমার একটা সিচুয়েশন হচ্ছে এইটা। ওহো, একটা হলো এইটা। কেন এরকম হচ্ছে জানি না, আমি যেদিকে আঁকতে চাই সেদিকে হয় না, অন্যদিকে হয় সারাক্ষণ। যাই হোক, একটা এইটা, একটা এইটা, ঠিক আছে? এখানে কি আছে? দুখানা হাইড্রোজেন আছে অফকোর্স, সেটা এখানেও আছে। এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে আছে দুটো হাইড্রোজেন। বেশ, এইখান থেকে যে র্যাডিক্যালটা তৈরি হবে, এই যে স্ট্রাকচারটা এঁকেছি, এটা অ্যালাইল ব্রোমাইড তো? এই যে এইটা কি করে বুঝলে? অ্যালাইলিক পজিশন কোনটা দেখে চিনতে পারছো? অ্যালাইলিক পজিশনটা কোনটা? অ্যালাইলিক পজিশন কোনটা গো? এইটা না? এইটা তো অ্যালাইলিক পজিশন। কার্বন কার্বন ডাবল বন্ডের পাশের কার্বনটা হচ্ছে অ্যালাইলিক, তাই তো? আর কার্বন কার্বন ডাবল বন্ডটা যদি বেনজিন রিং এর পার্ট হয় তাহলে ওই পজিশনটার নামটা চেঞ্জ হয়ে যায়, ওটার নাম হচ্ছে বেনজাইলিক, ঠিক? তাহলে এখান থেকে আমি যে র্যাডিক্যালটা পাবো সেটা হচ্ছে এইটা। যদি সিবিআর বন্ডকে আমি ডিসোসিয়েট করে দিই তাহলে আমি এই র্যাডিক্যালটা পাবো। তো এই র্যাডিক্যালে কি এমন আছে যেটা তোমার এই র্যাডিক্যালে নেই? অ্যালাইলিক
কনজুগেশন। এটা কি রেডিকাল? এটাকে নীল রং করে দিই। এটা কি রেডিকাল? এন প্রোপাইল, তাই না? প্রাইমারি। হ্যাঁ স্যার, প্রাইমারি। এই পজিশনটা কি বেঞ্জাইলিক? না। না স্যার। আর এর জন্য যেরকম রেজোনেন্স স্ট্রাকচার তুমি আঁকতে পারো, এটা আঁকা যায় তো? দেখো, আঁকা যায় না? যায় না? হ্যাঁ স্যার। এখানে আঁকা যাবে? না। এখানে তুমি হাইপার কনজুগেশন টেশন বলতে পারো, কিন্তু হাইপার কনজুগেশন তো আর অ্যালাইলিক কনজুগেশনের সঙ্গে পাল্লা টানতে পারে না। অ্যালাইলিক কনজুগেশন ইনফ্যাক্ট এতটাই ইম্পর্টেন্ট যে তুমি যদি এইটা খেয়াল করো, এখানে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা আমি ওই জন্য লিখে রেখেছি, মানে দ্যাট কেম অ্যাজ এ সারপ্রাইজ টু মি অ্যাজ ওয়েল। যখন আমি প্রথম এটা জানতে পারি, আমি স্টুডেন্টই ছিলাম তখন। ইনফ্যাক্ট মানে আমার এরকম একটা কনসেপ্ট ছিল যে বেঞ্জাইলিক কনজুগেশন খুব ইম্পর্টেন্ট আর কি। কিন্তু এখানে এটা খেয়াল করো তো, দেখো এই জায়গাটা খেয়াল করো, 4 নম্বরের কোশ্চেন যেটা, দেখো এই বন্ডটার দিকে দেখো, এটার বন্ড ডিসোসিয়েশন এনার্জি হচ্ছে 88.2, আর এই বন্ডটার দিকে দেখো, এটার বন্ড ডিসোসিয়েশন এনার্জি 88.5। তাহলে কোন বন্ডটা উইকার? অ্যালাইলিক সিএইচ বন্ডটা না বেঞ্জাইলিক সিএইচ বন্ডটা? অ্যালাইলিক সিএইচ বন্ডটা। দ্যাট শুড মিন যে অ্যালাইলিক র্যাডিক্যাল শুড বি মোর স্টেবল দ্যান বেঞ্জাইলিক, তাই না? তাই না? এবারে টু বি অনেস্ট, এই যে বন্ড ডিসোসিয়েশন ভ্যালুগুলো লেখা হয়েছে না, এটা তো কোনো একটা এক্সপেরিমেন্টাল মেজারমেন্ট, এবং প্রত্যেকটা এক্সপেরিমেন্টাল মেজারমেন্টের সঙ্গে কিছু এরর অ্যাসোসিয়েটেড থাকে, যে কারণে কোনো ভ্যালু যেটা মানে আমাদের বইতে আমরা দিইনি তার কারণ এগুলো রেলিভেন্ট নয়, কিন্তু ধরো তুমি রিসার্চের জন্য বা কোনো রেফারেন্স বইতে যখন দেখবে, তখন দেখবে যে এই ভ্যালুগুলোর পাশে ছোট্ট করে +-1.0 +-0.5 লেখা আছে। তার মানে হচ্ছে এটা 88.2 তুমি রিপোর্ট করেছো, 88.2 রিপোর্ট করেছো, কিন্তু এটা অ্যাকচুয়ালি এর পাশে যদি +-0.2 বা +-0.5 লেখা থাকে, তাহলে ওই এক্সপেরিমেন্টাল টেকনিকে যেটাকে 88.2 বলে মনে হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি যারা এক্সপেরিমেন্ট করেছে তারাই বলছে যে আমাদের টেকনিকে এই ফ্লটা আছে, যে ওটা 88.2 না হয়ে 88.7ও হতে পারে, বা 79.7ও হতে পারে, কারণ +-0.5 এই 79 বলছি 87.7ও হতে পারে, কারণ +-0.5 লেখা আছে। এই যে ডিফারেন্সটা, এটার কতটুকুনি ডিফারেন্স, 0.5 আর 0.2, এদের মধ্যে স্টেবিলিটি কোনটার বেশি কোনটার কম ওরকম ডেফিনিটিভলি বলা খুব মুশকিল। এবং সেই জন্যেই আমার মতে এই ধরনের কোশ্চেন দেওয়া উচিত নয়, এটা দেওয়া উচিত নয়, কারণ এরা ভীষণ কাছাকাছি, স্টেবিলিটি ওয়াইজ ভীষণ কাছাকাছি। এইটা না করে যদি এখানটাতে 3টে ফিনাইল দিয়ে দিত, তাহলে তাও একটা তার হয়তো একটা মানে স্টুডেন্ট অন্তত বুঝতে পারতো যে ঠিক আছে, মানে এই ভ্যালু তো মুখস্থ করে যাওয়া সম্ভব নয়, এটা সত্যিই সম্ভব নয়। কিন্তু অ্যালাইল রেডিক্যাল যে বেঞ্জাইল রেডিক্যালের থেকে এক্সপেরিমেন্টালি মোর স্টেবল এভার সো স্লাইটলি হলেও, সেটা তোমাকে মনে রাখতে হবে। কারণ তুমি যদি বলো যে আমি এখানে গ্রেটার নাম্বার অফ ক্যানোনিক্যালস আঁকতে পারি, কারণ এখানে আরও বেশি ক্যানোনিক্যাল আঁকা যায়, এখানে 2টো মাত্র ক্যানোনিক্যাল আঁকা যায়, তাহলে এর পক্ষে লজিক হচ্ছে যে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল, এগুলো সবই নন ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল। এখানে কোনো অ্যারোমেটিসিটি ডিস্টার্ব করতে হয় না রেজোনেন্স আঁকতে গেলে, এখানে অ্যারোমেটিসিটি ডিস্টার্ব করতে হয়। তো এই এতগুলো অপোজিং ফ্যাক্টরকে মাথায় রাখা কোনো স্টুডেন্টের পক্ষে তো মুশকিল, ওই জন্য আমি ভ্যালুটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল তো অ্যালাইল রেডিক্যালের গল্পটা? হয়েছে? হ্যাঁ স্যার। পরেরটাই যাচ্ছি। এটা ওই সিবিআর বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়েই আছে, বলছে এই কম্পাউন্ডটার বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বলছে সিবিআর এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি আর এটার বন্ড ডিসোসিয়েশন এনার্জি দুটো মোটামুটি একই রকম, কিন্তু এটার ক্ষেত্রে তো অ্যালাইলিক রেডিক্যাল তৈরি হওয়ার কথা, আর এর ক্ষেত্রে নর্মাল টারশিয়ারি রেডিক্যাল তৈরি হওয়ার কথা। তার মানে দুটোর বন্ড ডিসোসিয়েশন এনার্জির অনেক ডিফারেন্স থাকা উচিত। এই বন্ডটা শুড বি
হাইলি আনস্টেবল এবং মানে হাইলি সাসেপ্টেবল টু হোমোলাইটিক ক্লিভেজ, অ্যান্ড এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি অনেক কম হওয়ার কথা, কিন্তু আশ্চর্যজনকভাবে এর বন্ড ডিসোসিয়েশন এনার্জি অ্যালাইলিক সিবিআর বন্ড ডিসোসিয়েশন এনার্জির থেকে অনেক বেশি, বিডির থেকে অনেক বেশি। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? স্যার এখানে ব্রিজেটে কার্বন র্যাডিকালটা তৈরি হচ্ছে, তাতে কি সমস্যা হবে? কারণ তাহলে এখানে অ্যালাইলিক কনজুগেশনে তো ওটা টেক পার্ট করতে পারবে না, কারণ ওটা নন প্ল্যানার হচ্ছে। নন প্ল্যানার মানে নন, মানে ওটা তো প্ল্যানারিটি পাচ্ছে না, যে মানে রেজোনেন্সটা হবে সেটা। তার মানে এটা দেওয়া আছে তো, এইটা দেওয়া আছে তাই তো? হ্যাঁ স্যার। এটা চাইলে তুমি আরেকটু কায়দা করে এরম করে আঁকতে পারো, আরেকটু ভালো দেখতে হবে তাহলে ওটা। কারণ তোমার এটা দেখে মনে হচ্ছে এইখানটাতে মনে হচ্ছে যে জিগজ্যাগ টাইপের জিনিস আছে, অ্যাকচুয়ালি এটাকে আমি যদি রিড্র করি তাহলে এটা এরকম দেখতে, ইটস ফেয়ারলি সিম্পল। এইটা এরকম দেখতে, ঠিক আছে? তুমি দেখো এটা বুঝলে কিনা তুমি। দেখো, বুঝতে পারছো? এই দেখো, এই যে দুটো কার্বনকে দেখা যাচ্ছে, এই দুটো কার্বন হচ্ছে এইটা, এই কার্বনটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, আর এই কার্বনটা হচ্ছে এইটা। এবার এর থেকে যে র্যাডিক্যাল তৈরি হবে সেটা কিরম দেখতে হবে? সেখানে ডট থাকবে, এখানে ডট থাকলো, ডট থাকলো। অরবাইটালগুলো যদি আঁকি তাহলে কীরকম হবে দেখতে? এই ডটটা যেখানে আছে সেখানে একটা এরকম আমি আঁকবো, এটাকে একটু বাড়িয়ে দিই, এরকম একটা কিছু হচ্ছে। এই অবধি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটাকে পেছনে দিয়ে দিই। সিঙ্গেল ইলেকট্রনটাকে দেখতে পাচ্ছ? বাড়িয়ে দিই, ঠিক আছে? আর তোমার এই যে অ্যালাইলিক কনজুগেশন বলে যেটা আঁকছো, অ্যালাইলিক কনজুগেশন বলে যেটা আঁকছো সেটা বেসিক্যালি পি অরবিটালের সাথে ওভারল্যাপ, তাই তো? তো এর পি অরবিটালটা তো এরকম করে আছে নাকি? এই পি অরবিটালটা আর এই পি অরবিটালটা এরা পাই বন্ড তৈরি করেছে, আর এই যে কালো রঙের অরবিটালটা আছে এর পক্ষে ওভারল্যাপ করা সম্ভব না স্যার। কেন সম্ভব না? তাহলে এই ধরনের রেজোনেন্স আমি আঁকতে পারবো? আঁকা যাবে না। আরে অরবিটাল ওভারল্যাপ করতে গেলে তিনটে কন্ডিশন মিট করতে হয়, কি কি? সাইজ, এনার্জি, জিওমেট্রি আর সাইজ। হ্যাঁ, তো এখানে কোনটা প্রবলেম হচ্ছে? এখানে কোনটা মিসম্যাচ হচ্ছে? জিওমেট্রি ম্যাচ করছে না। ব্রিজেড দেখলেই তুমি মোটামুটি তোমার লেভেলে যে ব্রিজেডগুলো আসে সেগুলো সবই স্মল রিং কম্পাউন্ডেড ব্রিজেড। তুমি যদি এই রিংটার সাইজ অনেক বাড়িয়ে দিতে, এখানে যদি দুটো কার্বন না থেকে, এখানে যদি দুটো কার্বন না থেকে, এখানে যদি দুটো কার্বন না থেকে যদি চারটে চারটে পাঁচটা করে কার্বন থাকতো, তাহলেই এখানটায় আর কোনো এই ধরনের মানে ওভারল্যাপিংয়ের কোনো প্রবলেম হতো না। কারণ তখন এই জায়গাটার অনেকটাই প্ল্যানারিটি পেতে পারতো, এবং প্ল্যানারিটি পেলে সেক্ষেত্রে সে এই পি অরবিটালের সাথে একটা ওভারল্যাপের জায়গায় আসতেও পারতো হয়তো। তো এখানে হবে না, কারণ এখানে প্ল্যানারিটি পেতে গেলে এর যে পরিমাণ ডিস্টরশন করতে হবে তাতে বন্ড অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব নষ্ট হয়ে যাবে। হলো? হয়েছে? যাবো পরেরটায় যাবো? বলো, এটা বলো। অ্যারেঞ্জ দি ফলোয়িং র্যাডিক্যালস ইন অর্ডার অফ ইনক্রিজিং স্টেবিলিটি। এর মধ্যে তিনটের মধ্যে দুটো অ্যালাইলিক আছে, একটা নন অ্যালাইলিক আছে। নন অ্যালাইলিকটা কোনটা? এটা 1, এটা 2, এটা 3। নন অ্যালাইলিকটা কোনটা? তার মানে এটা লিস্ট স্টেবল হবে তিনটের মধ্যে। হ্যাঁ স্যার। আর এই দুটোর মধ্যে দুটো হচ্ছে অ্যালাইলিক। তা দুটো অ্যালাইলিক হলেও তাহলে তাদের যদি আমি অ্যালাইলিক রেজোনেন্সটা দেখি তাহলে ফ্রি র্যাডিক্যালটা একবার এইখানে আসছে আর একবার এইখানে আসছে, তাই তো? রেজোনেন্স আঁকলে এটা হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এর যদি রেজোনেন্স আঁকি তাহলে একবার এইখানে আসছে আর একবার এইখানে আসছে। এইবার তুমি বলো তো যে কোন র্যাডিক্যালটা মোর স্টেবল? এটা মাথায় রেখো, এটা মাথায় রেখো, এটা মাথায় রেখো যে যত র্যাডিক্যালের ওপরে কার্বোক্যাটানের মতোই র্যাডিক্যাল সেন্টারের ওপরে যত অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়াবে তার স্টেবিলিটি কী হবে? তার স্টেবিলিটি বাড়বে। ঠিক, তাহলে এবার বলো, তুমি বলছো 2, লজিকটা কি?
এইটা না না 3 ডিগ্রি নয়, কিন্তু এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে, 2 ডিগ্রি তো। তার মানে এটা হচ্ছে সেকেন্ডারি, এটাও হচ্ছে সেকেন্ডারি, তাই তো? দেখে নাও এটা, দেখো এটা ভালো করে দেখো। হ্যাঁ হ্যাঁ সেকেন্ডারি। সেকেন্ডারি প্রাইমারি চিনতে গন্ডগোল করলে কিন্তু হবে না। এই ছিল, এই ছিল, ধরো এই হচ্ছে তোমার একটা এরকম কি ছিল এখানে, কোথায় গেল, এইখানটায় একটা মিথাইল ছিল, আর এইখানে ছিল তোমার ডট, এইখানে ছিল ডট। তো এই যে ডটটা আছে, এই ডটটা আছে, তার মানে কি এখানে একটা হাইড্রোজেন আছে তো, সেটা না হলে আর হ্যাঁ স্যার। আমি তাহলে তা নাহলে তো আমাকে একটা র্যাডিক্যাল, মানে শুধু ওখানে তো দুটো বন্ড থেকে র্যাডিক্যাল থাকতে পারে না, এখানেও একটা হাইড্রোজেন আছে। তাহলে এই কার্বনটা এটা কি, এটা কি টারশিয়ারি? না এটা সেকেন্ডারি। তারপরে যখন র্যাডিক্যালটা ঘুরে আবার রেজোনেন্স স্ট্রাকচার আঁকবো, যখন এইখানে আসবে তখন র্যাডিক্যালটা কী হবে, ওই একই সেকেন্ডারি, দুটোই সেকেন্ডারি। কিন্তু এর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই সেন্টারটা কি, এটা প্রাইমারি সেন্টার না? এটা প্রাইমারি। আর যখন এখানে আসবে তার মানে এটা 1 ডিগ্রি, আর যখন এখানে আসবে তখন 2 ডিগ্রি। 2 ডিগ্রি। তাহলে 1 আর 2 এর মধ্যে কোনটা মোর স্টেবল? দুয়েরটা। দুয়েরটা, কারণ সেখানে দুটোই সেকেন্ডারি সেন্টার, আর এখানে একটা প্রাইমারি সেন্টার, একটা সেকেন্ডারি সেন্টার। পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। তারপর একটা বেসিক্যালি রেজোনেন্সের কোশ্চেন বলছে ড্র অল রেজোনেন্স ক্যানোনিক্যাল। আচ্ছা বলো তো এটার কটা ক্যানোনিক্যাল হবে? আমি যদি হাইপার কনজুগেশন বাদ দিয়ে দিই, হাইপার কনজুগেশন বাদ দিয়ে দিলাম, তো কটা ক্যানোনিক্যাল হবে? এই 1 নম্বরেরটার কটা ক্যানোনিক্যাল হবে? দুটো। একটা। না না, এটাকে ধরে, এটাকে ধরে, ও এটাকে ধরে দুটো। এটাকে ধরে দুটো। তারপরেরটার, এইটার তিনটে। এখানে আসবে, তিনটে। এখানে আসবে, এখানে আসবে, তার মানে এখানে 3টে। এখানে কটা হবে? 3টে। এই একই, তার মানে এখানে ছিল, এখানে আসবে, তারপর এখানে আসবে, তাই তো? 3টে। আচ্ছা এর কটা হবে? তো এরও 3টেই হবে। তাই ভালো করে ভাবো, এটা কিন্তু সাইক্লিক। এইটা স্ট্রাকচার নাকি, এইখানে একটা কিছু আছে, এইখানে ডট আছে, ঠিক আছে? এটা রিলেটিভলি পরিষ্কার জায়গায় আঁকতে হবে। এইখানে আছে পরিষ্কার জায়গাটা, এইগুলোকে সরিয়ে দিই, এগুলো সরাতে গেলেই আবার এগুলো সরে যাবে। কাগজ কলম আছে সঙ্গে? এটার জন্য আঁকো তো রেজোনেন্স ক্যানোনিক্যাল। এটা যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করাই তাহলে এটা হলো, তারপরে যদি একই দিকে মুভ করাতে থাকি তাহলে এটা হলো। এরপর আর হবে না? আর কোনো নতুন ক্যানোনিক্যাল পাবো না? পাবো না? ওই স্যার নতুন ক্যানোনিক্যাল তো আসবে না, আবার সে আসবে না, নতুন ক্যানোনিক্যাল আসবে না, এটা নতুন না? ও হ্যাঁ সরি। তারপরে আর এই যে 5 নম্বরটা আঁকছি, এটা নতুন না পুরনো দেখো তো? নতুন। তার মানে টোটাল 5টা ক্যানোনিক্যাল পাবো। খুব স্বাভাবিক ব্যাপার, সাইক্লিক কনজুগেশন আছে, 5টা সেন্টার আছে, 5টা সেন্টারের উপরেই ঘুরবে। 3টের পরে তুমি বন্ধ করে দিচ্ছ কেন? আচ্ছা এই সিস্টেমটা কি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক? কারণ সাইক্লিক কনজুগেশন অ্যালাউ করছি তো, তার মানে ধরে নিচ্ছি যে এর হাইব্রিডেশন sp2 এবং ভ্যাকেন্ট
অরবিটাল বলে কিছু নেই, একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। তো এখানে কটা ইলেকট্রন আছে? পাই ইলেকট্রনের সংখ্যা কত? যাবে সিঙ্গেল ইলেকট্রনটা কি হবে? ওটা পাই না, ওটা পি অরবিটালে আছে। তো 5টা পাই ইলেকট্রন আছে, তাহলে সেটা কি 4n+2? না 4n না তা কি হবে তাহলে? নেচার কি হবে? সম বলে কিছু নেই ওর। হ্যাঁ সম আছে, কিন্তু মানে ওর ইয়েটা কি, মানে আমি নেচারটা জানতে চাইছি। অ্যান্টি অ্যারোমেটিক কী করে হবে? 4n ইলেকট্রন আছে নাকি? তাহলে অ্যারোমেটিকও হবে না, 4n+2ও নেই, নন অ্যারোমেটিক। মোনোসাইক্লিক কনজুগেটেড প্ল্যানার উইথ 5 পাই ইলেকট্রনস, তাহলে ও না অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে তুমি কি বলবে তাকে? নন অ্যারোমেটিক। নন অ্যারোমেটিক সিস্টেম। তুমি বুঝলে না পুরোটা ট্যান হয়ে গেল? তাহলে তুমি 3টে একে ছেড়ে দিলে হবে না, তোমাকে দেখতে হবে এখানে সাইক্লিক কনজুগেশন আছে। আগের দুটো খেয়াল করে দেখো, আগের দুটো সাইক্লিক কনজুগেশন নেই। এইখানটায় CH2 গ্রুপ আছে, এইখানটায় CH2 গ্রুপ আছে, সাইক্লিক কনজুগেশন হতে পারে? পারে না। পরেরটা যাই, একটুখানি বেশি পড়াবো আজকে না কি করবো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই দেখো বলছে ক্যাপটুরেটিভ রেডিক্যাল কাকে বলে, আলোচনা হয়ে গেছে। পারসিস্টেন্ট রেডিক্যাল কাকে বলে, আলোচনা হয়ে গেছে। তারপরে কোশ্চেনটা ভালো কোশ্চেন, বলছে দেখাও একটা মিথক্সি গ্রুপ স্টেবিলাইজ করছে আর একটা নাইট্রো গ্রুপ স্টেবিলাইজ করছে কার্বন রেডিক্যালকে। মিথক্সিও স্টেবিলাইজ করতে পারে, কার্বনও স্টেবিলাইজ করতে পারে, যেটা আমরা এইখানে অলরেডি দেখেছিলাম। এই দেখো মিথক্সি স্টেবিলাইজেশন আর সায়ানো স্টেবিলাইজেশন এখানে দেখানো আছে। নাইট্রো স্টেবিলাইজেশনটা কীরকম হবে তুমি বলতে পারবে? এই দেখো মিথক্সি স্টেবিলাইজেশন তো আমি দেখিয়েই দিয়েছি, একটা সিঙ্গেল ইলেকট্রনকে আমি এখান থেকে এইখানে পাঠিয়ে দিয়েছি। তাহলে এখানে মাথায় প্লাস চার্জ চলে এসছে আর এই কার্বনটার মাথায় মাইনাস চার্জ চলে এসছে। সায়ানাইডের ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রনকে এইখানে দিয়েছি, একটা ইলেকট্রনকে এর মাথায় তুলে দিয়েছি। নাইট্রোর ক্ষেত্রে কী হবে? যদি তোমাকে বলে নাইট্রো কীভাবে স্টেবিলাইজ করে দেখাও, তাহলে এরকম আছে, আমার কাছে কার্বন আছে। মাইনাস আর এফেক্ট তো বুঝলাম, মানে পাই অ্যাকসেপ্টার। এটা কী হচ্ছে? ও ক্যাপস লক অন করা আছে, ওই জন্য ক্যাপস লক অন আছে বলে সি মারলে ক্লোরিন নিয়ে নিচ্ছে। মাইনাস আর এফেক্ট তো বুঝলাম, কিন্তু আমি রেজোনেন্সটা আঁকবো কী করে? মানে আমি রেজোনেন্স স্ট্রাকচারটা তো আঁকতে চাই। এটা এন, এইখানটায় অক্সিজেন, এইখানে অক্সিজেন, তাহলে এর মাথায় প্লাস চার্জ আর এর মাথায় মাইনাস চার্জ। আচ্ছা তুমি আমাকে বলো তো, এই যে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ লিখলাম, এর কটা লোন পেয়ার আছে? ছটা লোন পেয়ার, তার মানে 12 + 2 14টা ইলেকট্রন। না না স্যার, সরি, 6টা লোন পেয়ার মানে তো অক্সিজেনের অক্টেট অলরেডি টোটাল 8টা ইলেকট্রন থাকবে তো। না না স্যার, মানে 6টা, না 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 3টে লোন পেয়ার আছে। 3টে লোন পেয়ার, তার মানে এই আছে অবজেক্ট রোটেট, এই আছে, এই আছে, তাই তো? এইটা যদি হয় তাহলে ওর মাথায় মাইনাস চার্জ আসে, ঠিক? আর তাহলে এই অক্সিজেনটার কটা লোন পেয়ার আছে? আরে ভাই অক্টেট ফিল আপ করে দাও, 4টে ইলেকট্রন অলরেডি আছে, তাহলে 4টে লাগবে, তার মানে 2টো লোন পেয়ার আছে। তাহলে এইবার তুমি বলো যে এর জন্য আমি এই রেজোনেন্সটা আঁকতে চাইছি, যেখানে আমি এন ডাবল বন্ড ওটাকে অ্যাকসেপ্টার হিসেবে দেখাবো। তাহলে আমি এইভাবে আঁকতে পারি, দেখো তো আমার অ্যারো এইভাবে ঘুরতে পারে, দেখো এইভাবে এটা দিলাম এখানে, এইটাকে এখানে দিয়ে দিলাম, তার মানে একটা ইলেকট্রন এই দিক থেকে CN বন্ডের দিকে আসবে, তার মানে এরকম হবে তো, দেখে নাও। আমি করে দিচ্ছি, তুমি বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এটাকে সরাও, এটাকে সরাও, সিঙ্গেল ইলেকট্রনটাকে সরাও, এইখানে ডাবল বন্ড এনো, এইখানে ডাবল বন্ড নিয়ে এসো, এইখানে সিঙ্গেল বন্ড করে দাও, এবং এই অক্সিজেনটাকে অক্সিজেন করে এর মাথায় একটা ডট দিয়ে দাও। হয়েছে? দেখো বুঝলে না? বুঝলে না? দেখো তো হয়েছে কি না হয়নি? হ্যাঁ স্যার, হয়েছে, ব্যাস ঠিক আছে, বেশ। তারপরে কোন কোশ্চেনটা আছে? ও মিথক্সি বলছে। আচ্ছা এবার বলেছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য স্টেবিলাইজিং এফেক্ট অফ দিস গ্রুপস অন র্যাডিক্যালস
উইথ দেয়ার এফেক্টস অন অ্যাডজাসেন্ট কার্বোক্যাটায়ন্স অ্যান্ড কার্বন আয়ন্স। কার্বোক্যাটায়নের পাশে নাইট্রো বসালে কী হয়, স্টেবিলাইজিং না ডিস্টেবিলাইজিং? নাইট্রো কী ধরনের গ্রুপ? ডিস্টেবিলাইজিং। নাইট্রো কী ধরনের গ্রুপ? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ইলেকট্রন উইথড্রয়িং। তাহলে ও কার্বোক্যাটায়নকে ডিস্টেবিলাইজ করবে, কার্বন আয়নকে কী করবে? স্টেবিলাইজ করবে। রেজোন্যান্স মাইনাস আর দিয়ে স্টেবিলাইজ করে দেবে, মাইনাস আই মাইনাস আর। আচ্ছা, ওএমই, ওএমই কার্বোক্যাটায়নকে কী করবে, স্টেবিলাইজ না ডিস্টেবিলাইজ? স্টেবিলাইজ। প্লাস আর এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট আছে, মাইনাস আই আছে কিন্তু প্লাস আর এফেক্ট ডমিনেন্ট। আর কার্বন আয়নকে কী করবে? ডিস্টেবিলাইজ করবে। কার্বন আয়নকে ডিস্টেবিলাইজ করবে। বোঝা গেল না গেল না? বুঝেছো? 12 দাগের কোশ্চেনটা দেখো, 4টে বন্ড দিয়েছে, 4টেই সিএইচ বন্ড, একটা 1 বিউটিন মলিকিউল দিয়েছে, দিয়ে 4টে সিএইচ বন্ড দিয়েছে, দিয়ে বলেছে হুইচ হাইড্রোজেন ইজ মোস্ট লাইকলি টু বি অ্যাবস্ট্রাক্টেড বাই এ ব্রোমিন রেডিকাল। একটা ব্রোমিন রেডিকাল এসছে, সে একটা হাইড্রোজেন খুঁজছে এইচবিআর তৈরি করবে বলে, তাহলে কোন হাইড্রোজেনটাকে খাবে? যেখানে রেডিকাল মোর স্টেবল হবে সেটাকেই খাবে, তো কোনটাকে খাবে? এবিসিডির মধ্যে সিটাকে খাবে। কেন সিটাকে খাবে, কেন খাবে? ওখানে যে অ্যালাইল রেডিকালটা তৈরি হবে সেটা ওই মানে রেডিকালটা তৈরি হবে সেটা অ্যালাইল কনজুগেশন হবে, স্টেবিলিটি পাবে, তাই। হ্যাঁ, সেকেন্ডারি অ্যালাইলিক। আর এইখানে যদি খায় তাহলে হচ্ছে প্রাইমারি রেডিকাল, কিন্তু কোনো অ্যালাইলিক স্টেবিলাইজেশন নেই। আর এই কার্বন হাইড্রোজেন বন্ডগুলোর বন্ড ডিসোসিয়েশন এনার্জি এই সব বন্ড ডিসোসিয়েশন এনার্জির থেকে এমনিই বেশি হবে। কেন বলো তো? কারণ এইখানে কার্বনের হাইব্রিডেশন কি? sp2। আর এই সব জায়গায় কার্বনের হাইব্রিডেশন কি? sp3। এস ক্যারেক্টার কোথায় বেশি? sp2-তে বেশি, ঠিক, sp2-তে বেশি। এস ক্যারেক্টার বেশি হলে বন্ড স্ট্রং হয় না বন্ড উইক হয়? স্ট্রং বন্ড হয় স্যার। হ্যাঁ, কারণটা কি? অরবিটাল কম্প্যাক্ট হয়ে যায় না, হ্যাঁ কম্প্যাক্ট হয়। অরবিটাল কম্প্যাক্ট সাইজ হয়ে যায়, তার ফলে বন্ড স্ট্রং হয়ে যায়, তাকে ভাঙতে কষ্ট হয়। তার মানে উল্টো দিক থেকে বলতে পারি র্যাডিক্যালগুলো স্টেবিলিটি কম থাকে, রিলেটিভলি কম থাকে। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। তাহলে মোস্ট লাইকলি সি হাইড্রোজেনটাকে খাবে। আচ্ছা, তারপরে 15 নম্বর কোশ্চেনটা একই রকম, সেই জন্য আমি 15টাকে দেখিয়ে দিই। এখানে আরও বেশি সংখ্যক বন্ড আছে, এ বি সি ডি ই, বলছে প্রত্যেকটার জন্য রেডিকাল আঁকো, সেটা তুমি বাড়িতে করো। তারপর বলছে হুইচ ওয়ান ইজ মোস্ট লাইকলি টু বি অ্যাবস্ট্রাক্টেড। আচ্ছা, এই 5টা সেটের মধ্যে 2টো বেঞ্জাইলিক টাইপ আছে আর বাকি 3টে নন বেঞ্জাইলিক টাইপ। কোন 2টো বেঞ্জাইলিক টাইপ? স্যার একটা তো এ হবে, একটা এ আর একটা আর সি স্যার। একটা এ একটা সি। তার মানে ওই দুটো বাকিগুলোর থেকে বেশি স্টেবল হওয়ার কথা, তাই তো? মানে ওইখানকার রেডিক্যালগুলো বাকিগুলোর থেকে বেশি স্টেবল হয়। আচ্ছা, সবচেয়ে বেশি বন্ড ডিসোসিয়েশন এনার্জি কোন বন্ডটার এই 5টার মধ্যে? সবচেয়ে বেশি কোনটার? বি। কেন বলো তো? কেন? ওখানে কার্বনটা sp2 হাইব্রিডাইজ। হ্যাঁ, রিংয়ের কার্বন, মানে রিংটা sp2 হাইব্রিডাইজ, তো এস ক্যারেক্টার বেশি। বাকিগুলো সবই sp3-র সাথে হাইড্রোজেনের 1s-এর ওভারল্যাপ। এস ক্যারেক্টার বেশি হলে বন্ড ভাঙতে কষ্ট হয়। এইবার তুমি বলো এ আর সির মধ্যে কোনটা? সি হবে স্যার। কেন? ওই ওএমই গ্রুপটা আছে, ওএমই গ্রুপ আছে, হ্যাঁ, স্টেবিলাইজিং। সেইটা কি এখানে পাবে? এ পাবে? না, পাবে না। বোঝা গেল? এখানে যদি ডট করো হাইড্রোজেনটাকে তুলে নিয়ে, তাহলে প্রথমত ওটা ওএমই গ্রুপে স্টেবিলাইজেশন পাবে, দ্বিতীয়ত বেনজাইলিক, তার পাশে একটা কার্বন আছে যেটা প্লাস আই এফেক্ট দিয়ে ওকে স্টেবিলাইজ করবে, এবং 2খানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে। এখানে দেখো এটা কেবলমাত্র বেনজাইলিক, তার পাশে না আছে কোনো অ্যালকিল গ্রুপ, কোনো হাইপার কনজুগেশন দিন, আর তার সাথে সাথে কোনো ওএমই গ্রুপেরও স্টেবিলাইজেশন নেই। তাহলে এ আর সির মধ্যে কোনটা আগে ভাঙবে? এ আর সির মধ্যে এরটা আগে ভাঙবে কি করে? সি এরটা সি, তাই তো? হ্যাঁ স্যার। সি। আচ্ছা, তারপরে বলে যে নিউক্লিওফিলিক র্যাডিক্যাল আর ইলেকট্রোফিলিক র্যাডিক্যালের উদাহরণ দাও। এবার সোজা কথা হচ্ছে
radical যেহেতু halfway between carbocation which is electrophilic and halfway between carbon ion which is nucleophilic, depending upon the substituents that are present এর ফিলিসিটি চেঞ্জ হয়ে যায়। যদি তুমি ইলেকট্রন ডোনার গ্রুপ দিয়ে দাও, তাহলে ইলেকট্রন ডোনার দিলে আমরা আগের দিনও দেখেছি এবং সেমনেও বলেছিলাম যে সমস্ত অরবিটালগুলোর এনার্জি ওপরের দিকে উঠে যায়, এবং তার ফলে ইলেকট্রন ডোনার দিলে সোমো সিঙ্গলি অকুপাইড মলিকুলার অরবিটাল এনার্জিও ওপরের দিকে ওঠে, অ্যান্ড দ্যাট মিনস ওটা নিউক্লিওফিলিক হয়ে যায়। আর ইলেকট্রোফিলিক র্যাডিক্যাল হচ্ছে তারা যাদের র্যাডিক্যাল সেন্টারের ওপরে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলে সমস্ত অরবিটালের এনার্জি নিচের দিকে নামে এবং তার ফলে সোমোটাও নিচের দিকে নেমে যায়, এবং তাদেরকে আমরা ইলেকট্রোফিলিক র্যাডিক্যাল বলি। তাদের ফিলিসিটি এক্সপ্লেন করতে দিয়েছে, সেই ফিলিসিটির এক্সপ্লেনেশনের জন্য তুমি এই ডায়াগ্রামটা সাইট করতে পারো, যদিও তোমাদের এটা সিলেবাসে নেই। এই দেখো, এইখানে আমরা একটা গ্রুপ দিয়েছি C++CH2, এটাকে আমরা নিউট্রাল গ্রুপ বলে দিচ্ছি, অর্থাৎ এটা না ডোনার না অ্যাকসেপ্টার। তারপরে দিয়েছি কার্বনিল। কার্বনিল কী ধরনের গ্রুপ গো? -I-R, ইলেকট্রন উইথড্রয়িং না? দেখো সোমো কী হয়েছে, সোমোর এনার্জি কী হয়েছে, উঠেছে না নেমেছে? সোমোর এনার্জি নেমে গেছে, তার মানে সোমোর এনার্জি নেমে গেছে। এইটা সোমো আর এইটার সঙ্গে কম্পেয়ার করো, সোমোর এনার্জি নেমে গেছে। নেমে গেলে কী হবে? ইলেকট্রোফিলিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি আরেকটা র্যাডিক্যাল নিয়েছি যেখানে CH2-র পাশে আমি দিয়েছি OR মানে OMe OET এই ধরনের জিনিস। তাহলে +R ইজ স্ট্রঙ্গার দ্যান -I, তাহলে এটা কী ধরনের গ্রুপ? ইলেকট্রন রিলিজিং গ্রুপ। ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিলে সমস্ত অরবিটালি উঠে যায়। খেয়াল করে দেখো, এইবার এটা হচ্ছে তোমার সোমো। সোমোর এনার্জি আগের থেকে কী হয়েছে? উঠে গেছে, তার মানে এটা নিউক্লিওফিলিক। তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক ফ্রি র্যাডিক্যাল, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক ফ্রি র্যাডিক্যাল, আর এটা হচ্ছে, এটাকে আমরা রেফারেন্স বলে ধরতে পারি। তাহলে এই প্রশ্নটা আমাদের করতে অসুবিধা নেই। লাস্ট কোশ্চেনটা এই ফিলিসিটির ওপরেই। এই যে র্যাডিক্যালটা আছে এটা ভালো করে দেখো তো, এটা কী ধরনের গ্রুপের সাথে যুক্ত আছে? ইলেকট্রন ডোনার না অ্যাকসেপ্টার? মানে এখানে এই গ্রুপগুলো কি অ্যালকিল? তো অ্যালকিল গ্রুপদেরকে আমরা কি বলে জানিয়ে থাকি, কি বলে বিচার করি? ডোনার। তার মানে এটা নিউক্লিওফিলিক র্যাডিক্যাল না ইলেকট্রোফিলিক র্যাডিক্যাল? নিউক্লিওফিলিক। তার মানে এটা নিউক্লিওফিলিক। আচ্ছা, CO2ET এদেরকে আমরা কিভাবে চিনি? C++O আছে, তাই তো? অ্যাকসেপ্টার, তাহলে এটা ইলেকট্রোফিলিক। এবার বলেছে যে এদের র্যাডিক্যাল দুটোকে ম্যাচ করাও, AB র্যাডিক্যালকে ম্যাচ করাও অ্যালকিনদের সঙ্গে। এবার এটা কমন সেন্স যে কোনো একটা র্যাডিক্যাল যদি ইলেকট্রোফিলিক হয় তাহলে সে একটা নিউক্লিওফিলিক ডাবল বন্ডকে পছন্দ করবে, কারণ ইলেকট্রোফাইল কাকে খোঁজে? আরেকটা ইলেকট্রোফাইলকে খোঁজে না একটা নিউক্লিওফাইলকে খোঁজে? তার মানে CRDর ফিলিসিটিটা আমাকে বার করতে হবে। CRDর ফিলিসিটি কী করে বার করবো? CRDর দিকে তাকাও একবার ভালো করে। তোমার CRD একটা হচ্ছে এইটা, এখানে আছে ফিনাইলটা ইমমেটেরিয়াল। আমি রেফারেন্সে ফিনাইলটা পেয়েছিলাম বলে আমি ফিনাইলটা এখানে দিয়েছি, নাহলে ওটা যদি ফিনাইল না থেকে যদি হাইড্রোজেন থাকতো তাহলেও কিছু যেতে আসতো না। একটা গ্রুপ হচ্ছে এইটা, এটা হচ্ছে তোমার C হলো, আর আরেকটা গ্রুপ হচ্ছে এইটা, এটাকে উড়িয়ে দাও, এইখানে এটা বসিয়ে দাও। এইখানে নাইট্রোজেন, এখানে সায়ানো কার্বন, আর এইখানে হচ্ছে তোমার লোন পেয়ার অফ ইলেকট্রন যেটা sp অরবিটাল আছে। এবার তুমি আমাকে বলো সোজা কথা, NMe2 কী ধরনের গ্রুপ? ডোনেটিং। তার মানে আমি এটাকে নীল রং করে দিই। আর সায়ানো কী ধরনের গ্রুপ? ইলেকট্রোফিলিক না, ইলেকট্রন অ্যাকসেপ্টিং। তাহলে এইটা C কম্পাউন্ডটা, এটা যদি ইলেকট্রন ডোনার দিই, এটা ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? নিউক্লিওফিলিক। আর এটা কী ধরনের গ্রুপ, মানে এটা কী ধরনের অ্যালকিন? ইলেকট্রোফিলিক। আচ্ছা, এর তুমি সিম্পল রেজোন্যান্স স্ট্রাকচারে কি এটা প্রমাণ করতে পারো? দেখো, এই রেজোন্যান্সটা আঁকতে পারবে? দেখো তো, আঁকা যাবে না? যাবে না?
এই কার্বনে তাহলে কি চার্জ আসছে, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস মানে ইলেকট্রন রিচ, তার মানে ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? নিউক্লিওফিলিক। তাহলে মিললো, আমার নিউক্লিওফিলিক মিললো। আচ্ছা এবার এই দিকে দেখো, এই রেজোনেন্স আঁকা যাবে তো না যাবে না? তাহলে এই কার্বনে কি চার্জ আসছে? তাহলে সেটা কি, কাকে ইন্ডিকেট করে, কি ধরনের ফিলিসিটিকে ইন্ডিকেট করে? ইলেকট্রোফিলিক। তার মানে আমার অরিজিনাল প্রবলেমে ফিরে এলে NMe2 ইলেকট্রন ডোনার, অতএব এটা হচ্ছে নিউক্লিওফিলিক। সায়ানাইড ইলেকট্রন অ্যাকসেপ্টার, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক। এবার ম্যাচ করাও। তাহলে এ র্যাডিক্যালটা কার সাথে রিয়াকশন করবে, সি না ডি? এর সাথে ডি রিয়াকশন করবে, আর বি এর সাথে তাহলে কে রিয়াকশন করবে? সি রিয়াকশন করবে। সি রিয়াকশন করবে। হলো? আমাদের ফ্রি র্যাডিক্যালও পড়া হয়ে গেল। কোনো কোশ্চেন আছে এখান থেকে? এনি কোশ্চেন্স ইউ হ্যাভ? নেই তো? তাহলে আমি রেকর্ডিং বন্ধ করি।